হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন একটি গল্পকে সঙ্গে নিয়ে। আজ পড়ে শোনাবো আগাথা ক্রিস্টির ইয়েলো আইরিশ। আগাথা ক্রিস্টির জন্ম 1890 সালে টরকোয়ে, ডেভন, ইংল্যান্ডে। উচ্চ মধ্যবিত্ত এক পরিবার, বাবা ফ্রেডরিক আলভা মিলার, মা ক্লারা বোহেয়ার। তাতে 3 সন্তানের মধ্যে আগাথা সব থেকে ছোট। তার লেখা বই ছিল বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় প্রথম, তাই তাকে বলা হতো কুইন অফ ক্রাইম। তো দেরি না করে চলো শুরু করা যাক। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। পোয়ারো ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক 11টা। এগিয়ে গিয়ে রিসিভার তুলতেই মহিলা কণ্ঠ ভেসে এলো। মিস্টার এরকুল পোয়ারো বলছেন? হ্যাঁ, ভীষণ বিপদের মধ্যে রয়েছি, দয়া করে এখনই আসবেন। কে বলছেন আপনি? কোথা থেকেই বা বলছেন? এখনই আসুন, জার্ডিনডেস জিগনেস, টেবিলে হলুদ আইরিশ। লাইনটা কেটে গেল। চিন্তায় পোয়ারোর কপালে ভাঁজ পড়ল। রিসিভার নামিয়ে রাখলেন। কেমন যেন গোলমেলে ব্যাপার। এ সময়ে এমন একটা টেলিফোন। বুঝতে পারলেন কিছু একটা ঘটতে চলেছে। আপন মনে বলে উঠলেন বিড়বিড় করে, জার্ডিনডেস জিগনেস। শহরের বিখ্যাত রেস্তোরাঁ জার্ডিনডেস জিগনেস। পোয়ারো ঢুকতেই এগিয়ে এলেন লুগি। বলল, মিস্টার পোয়ারো, টেবিল চাই তো? না, কয়েকজন বন্ধু আসবে, একটু ঘুরে আসি। ওহো, হলুদ আইরিশ, কিন্তু কেন একটা টেবিলেই? বাকি সব টেবিলে নীল টিউলিপ। চারিদিকে চোখ চালালেন পোয়ারো। লুগি বলল, মিস্টার বার্টন রাসেলের টেবিল, তারই চাহিদা মতো এই ব্যবস্থা। কোনো মহিলার প্রিয় ফুল হবে। আরে, টেবিলে চেনা মুখ দেখছি, কথা বলা যাক। হলে নাচ গান চলছে, রীতিমতো জমজমাট পরিবেশ। নাচতে থাকা মহিলাদের পাশ কাটিয়ে পোয়ারো এগিয়ে গেলেন। ইয়েলো আইরিশের টেবিলের সামনে দাঁড়ালেন। টেবিলে বসার জায়গা 6 জনের, কিন্তু টেবিলে মাত্র একজন যুবা বসে রয়েছে। সে আনমনা হয়ে বসে শ্যাম্পেনে চুমুক দিচ্ছে। তিনি টনি চ্যাপেল। পোয়ারো তাকে দূর থেকেই চিনতে পেরেছিলেন। পোয়ারো বললেন, অ্যান্থনি চ্যাপেল না? যুবকটি মুখ তুলে তাকিয়েই উচ্ছ্বসিত হলেন। বললেন, আরে এরকুল পোয়ারো, অ্যান্থনি নয়, বন্ধুদের কাছে আমি টনি। পোয়ারোকে বসতে বলে গ্লাসে শ্যাম্পেন ঢেলে দিলেন। তারপর বললেন, মিস্টার পোয়ারো, অপরাধ নিয়েই আলোচনা করব আপনার সঙ্গে। ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর, নইলে নাচ গানের আসরে রহস্য সন্ধানী পোয়ারোর আবির্ভাব হবে কেন? শ্যাম্পেনে চুমুক দিলেন পোয়ারো। বললেন, বেশ খোশ মেজাজেই রয়েছেন দেখছি। না বন্ধু, ওটা ওপর ওপর, দুর্ভাগ্যকে আড়াল করার চেষ্টা। আমার প্রিয় রেস্তোরাঁ, ব্যান্ডে বাজছে প্রিয় সুর। আমার প্রিয় বান্ধবীও হাজির আছে, অন্য একজনের সঙ্গে নাচছে। সত্যি দুঃখের বিষয়। পলিনের সঙ্গে অশান্তি হয়ে গেছে, দুঃখটা সইতে কষ্ট হচ্ছে। পলিন? আগ্রহান্বিত হয়ে উঠলেন পোয়ারো। হ্যাঁ, পলিন ওয়েদারবি, বার্টন রাসেলের সুন্দরী তরুণী শালিকা। বার্টন রাসেল আজ পার্টি দিচ্ছেন। ধনী মানুষ তো। পলিনের দিদি তার স্ত্রী ছিলেন। আর কে কে নিমন্ত্রিত? সবাইকে দেখতে পাবেন। গান শেষ হলেই টেবিলে আসবেন, যেমন দক্ষিণ আমেরিকার বিখ্যাত নর্তকী সেনেরা লোলা ভ্যালকেজ। থাকছেন কূটনৈতিক দফতরের স্টিফেন কার্টার। ওই তো ওরা আসছেন। জনে উঠে দাঁড়ালেন। বার্টন রাসেল, স্টিফেন কার্টার ও সেনেরা লোলা ভ্যালকেজের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো পোয়ারোর। সবার শেষে পরিচয় করে দেওয়া হলো মিষ্টি মেয়ে পলিন ওয়েদারবির। আপনার নামের সঙ্গে আমি পরিচিত, মিস্টার পোয়ারো। আমাদের সঙ্গে যোগ দিন, মিস্টার বার্টন রাসেল বললেন। পোয়ারোর কি সময় হবে? কোনো মরদেহের ব্যাপারে বা কোনো ধনী মানুষের সঙ্গে সাক্ষাৎকার আছে হয়তো? টনি হেসে বললেন। আমারও অবসর বের করে নিতে হয় বন্ধু। আপনাদের সঙ্গে যোগ দেবার সময় নিশ্চয়ই বের করে নেব, পোয়ারো বললেন। রাষ্ট্রসংঘের কোনো ব্যাপার নিয়ে কার্টারের সঙ্গে কাজ থাকতে পারে হয়তো। যুদ্ধ শুরু হবে নাকি? টনি হাসি মুখে বললেন। ওহ, পারা যায় না, নির্বোধের মতো কথা। বিরক্ত হয়ে পলিন বলে উঠলেন। বেশ হতাশ হয়ে থেমে গেলেন টনি। বললেন, আমি দুঃখিত পলিন। সতর্ক হয়ে কথা বলতে হবে দেখছি। মুখে কৌতুকের হাসি নিয়ে বললেন পোয়ারো। আপনাকে কিছু বলছি না। শার্লক হোমস আশ্চর্য সব কেসের কিনারা করতেন। আপনিও কি তারই মতো পারেন? ততটা হয়তো সম্ভব নয় আমার পক্ষে, তবে চেষ্টা করে দেখব। আমার ধারণা হলুদ আইরিশ ফুলই আপনার প্রিয় ফুল। না মিস্টার পোয়ারো,
লাল গোলাপ ও লিলি আমার পছন্দের ফুল। তাহলে ভুল বললাম, আরেকবার চেষ্টা করা যাক। কিছুটা আগে একজনকে ফোন করেন আপনি, তাই না? এবার ঠিক বলেছেন, হাততালি দিয়ে উঠলেন পলিন। এখানে আসার একটু আগেই ফোনটা করেছেন। দারুণ, একেবারে ঠিক। এখানে ঢোকার আগেই ফোন করি। এই টেবিলে আসার আগেই নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু জানলেন কেমন করে? সেটাই আমাদের কেরামতি। যাকে আপনি ফোন করেন তার নামের আদ্যাক্ষর পি অথবা এইচ। হাসিতে ফেটে পড়লেন পলিন। হাসি থামিয়ে বললেন, এবার কিন্তু লাগলো না। জরুরি চিঠি ডাকে ফেলার জন্য পরিচারিকাকে ফোন করেছি, যার নাম লুইগি। পুনরায় গান বাজনা শুরু হলো। হলের মধ্যে হাজির থাকা অতিথিরা বেশ অস্থির হয়ে উঠল। টনি হঠাৎ বলে উঠলেন, পলিন, নাচবে তো? না, ঘন ঘন নাচবো না, একটু আগেই তো নেচেছি। নাচের সুযোগটাই নষ্ট করতে চাই না। পলিন, তোমার অভিভাবক ও নিকটাত্মীয় হিসেবে বলছি, আমার সঙ্গে নাচতে হবে। নিশ্চয়ই নাচবো, চল। দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। টনি স্টিফেন কার্টারের দিকে তাকিয়ে বললেন, চলো শ্যাম্পেন পান করা যাক। আমার এক বন্ধুকে দেখতে পাচ্ছি, কথা বলে আসছি। স্টিফেন কার্টার একদিকে উঠে গেলেন। পোয়ারো কথা বলছেন আমেরিকার সুন্দরী যুবতী লোলার সঙ্গে। পোয়ারো জানতে চাইলেন, আপনার প্রিয় ফুল কি? লোলা বলল, আমার প্রিয় গাঢ় লাল গোলাপ। ইয়েলো আইরিশ আপনার প্রিয় নয়? না, হলুদ ফুল আমার অপছন্দ। এখানে আসার আগে কোনো বন্ধুকে ফোন করেছিলেন? আমি ফোন? না না, অদ্ভুত প্রশ্ন। আমাকে অদ্ভুত মনে হয়? কেবল অদ্ভুত নয়, বিপজ্জনকও বটে। মোটেই তা নয়, বিপদের বন্ধু আমি। ঠিক সেই সময় টনি এসে দাঁড়ালেন। লোলার দিকে তাকিয়ে বললেন, চলো লোলা, শ্যাম্পেন গলায় ঢালি। মিস্টার পোয়ারো তো এই রসে বঞ্চিত। ওরা দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। বেশ কয়েক মিনিট পোয়ারো বসে রইলেন একা। একসময় লুইগিকে ইঙ্গিতে ডাকতেই সে দ্রুত এসে দাঁড়ালো। পোয়ারো বলল, লুইগি, কিছু খবর দিতে হবে তোমাকে। বলুন স্যার। একটা খবর দিতে পারবে? বলুন, কি খবর? এই টেবিলে কে কে আজ টেলিফোন ব্যবহার করেছেন? সাদা পোশাকের ওই তরুণী এখানে এসেই ফোন করেন। তিনি ভেতরে চলে গেলে অন্য এক মহিলা ফোন করেন। লোলা রেস্তোরাঁয় ঢোকার আগে ফোন করেছিলেন? হ্যাঁ, তারপর আর কেউ করেনি। লুইগি, কিছু একটার গন্ধ পাচ্ছি। মন বলছে কিছু একটা ঘটবে। কোনো সহযোগিতা স্যার? পোয়ারোর ইঙ্গিতে লুইগি সজাগ হলেন। টেবিলের সামনে থেকে ঘরে চলে গেল। স্টিফেন কার্টার এসে বসলেন। পোয়ারো বললেন, সবাই আনন্দে মেতেছে, আমরাই পারলাম না। ঠিক বলছেন। মিস্টার বার্টনকে কি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, বেশ কিছুদিন থেকে। মিস ওয়েদারবি, ওর শালিকা খুবই সুন্দরী। ঠিকই বলেছেন। ঠিক সেই সময় বাজনা বন্ধ হলো, নাচ গান বন্ধ হলো। টেবিলে ফিরে এলো সবাই। বার্টন রাসেলের নির্দেশে ওয়েটার এক বোতল শ্যাম্পেন নিয়ে গেল। গ্লাস উঁচু করে তিনি বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার স্ত্রী আইরিশ 4 বছর আগে ঠিক এই দিনেই মারা যায়। আজকের এই পার্টি তার স্মৃতিতেই। সবাইকে অনুরোধ করছি, শ্যাম্পেন পান করুন। সবাই তার দিকে তাকালো। তিনি পুনরায় বললেন, 6 জনের জন্য টেবিল নিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 জন হাজির হয়েছে। একটা চেয়ার খালি রাখা হয়েছে আইরিশের জন্য। আজ আমাদের মধ্যে হাজির আছেন মিস্টার পোয়ারো। সেই শূন্য আসন পূরণ করার জন্য তাকে অনুরোধ করছি। আইরিশের স্মৃতির কথা স্মরণ করে আপনাকে শ্যাম্পেন পান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইরিশ, পোয়ারো উচ্চকণ্ঠে বললেন। বার্টন রাসেল তার দিকে তাকিয়ে মাথা কাত করে সায় দিলেন। সবাই মিলে রাসেলের দিকে তাকিয়ে দেখলেন। সকলের মধ্যেই অস্বস্তির ভাব। রাসেল তার গ্লাস উঁচু করে ধরে বললেন, এই রেস্তোরাঁয় ভোজসভায় আমাদের আমন্ত্রণ জানিয়ে আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করছি। ব্যাপারটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটা কারণ আছে। পোয়ারোর উপস্থিতিতে সেই কারণ ব্যাখ্যা করতে চাই। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। রাসেল পুনরায় শুরু করলেন, 4 বছর আগে আজকের এই দিনটিতেই নিউ ইয়র্কে একটি নৈশভোজের আয়োজন হয়েছিল। সেখানে হাজির ছিলাম আমি, আমার স্ত্রী ও স্টিফেন কার্টার। সেই সময় তিনি ওয়াশিংটন দূতাবাসের কর্মী ছিলেন। আর ছিল সেনেরো ভ্যালকেজ। তখন তার বয়স হবে 16। নাচের সুখ্যাতি সারা নিউ ইয়র্ক জুড়ে। সেনেরো বিশেষ অতিথি হিসাবে হাজির ছিল। পলিন, তোমার মনে আছে? মনে আছে, কাপা গলায় বলল পলিন।
সেদিনে সেই পার্টিতে এক শোকাবহ ঘটনা ঘটে যায়। বাজনা বাজতে শুরু হতেই নাচ শুরু হলো। সব আলো নিভে গেল। থাকার মধ্যে রইল হলের মাঝখানে মেঝের উপর এক টুকরো আলো। একটু থেমে পুনরায় রাসেল শুরু করলেন। হল ঘরে সব আলো যখন জ্বলে উঠল, দেখা গেল আমার স্ত্রীর প্রাণহীন দেহ পড়ে রয়েছে টেবিলের উপর, উপুর অবস্থায়। তাহার দেহে মিলল পটাশিয়াম সায়ানাইড। হাত ব্যাগে পাওয়া গেল বিষের একটা প্যাকেট। আত্মহত্যা করেছিলেন? পোয়ারো জানতে চাইলেন। আমি নিশ্চিত ছিলাম না, তবে পুলিশ বলেছিল আত্মহত্যা। আমাকেও মেনে নিতে হয়েছিল। কিন্তু সেদিনে সেই পার্টিতেই এক শোকাবহ ঘটনা ঘটে যায়। বাজনা বাজতে শুরু হতেই নাচ শুরু হলো। সব আলো নিভে গেল। থাকার মধ্যে রইল হলের মাঝখানে মেঝের উপর এক টুকরো আলো। একটু থেমে পুনরায় রাসেল শুরু করলেন। হল ঘরের সব আলো যখন জ্বলে উঠল, দেখা গেল আমার স্ত্রীর প্রাণহীন দেহ পড়ে রয়েছে টেবিলের উপর, উপুর অবস্থায়। তার দেহে মিলল পটাশিয়াম সায়ানাইড। হাত ব্যাগে পাওয়া গেল বিষের একটা প্যাকেট। আত্মহত্যা করেছিলেন? পোয়ারো জানতে চাইলেন। আমি নিশ্চিত ছিলাম না, তবে পুলিশ বলেছিল আত্মহত্যা। আমাকেও মেনে নিতে হয়েছিল। কিন্তু বলতে বলতে উত্তেজনায় বার্টন রাসেল টেবিলে ঘুষি মারলেন। বললেন, আমি গ্রহণযোগ্য কারণ খুঁজে পাইনি আইরিশের আত্মহত্যার। পুলিশের রায়কেও মেনে নিতে পারিনি। 4 বছর ধরে ক্রমাগত ভেবেছি আমি। তারপর আমি নিশ্চিত হই আইরিশকে খুন করা হয়েছিল। আমি নিশ্চিত যারা সেদিন টেবিলে ছিল তাদেরই একজন কাজটা করেছিল। এ কি বলছেন স্যার? শান্ত হও টনি, আমাকে শেষ করতে দাও। আমার দৃঢ় ধারণা অন্ধকারের সুযোগকে কাজে লাগানো হয়েছিল। অন্ধকারেই আইরিশের গ্লাসে সায়ানাইড মিশিয়ে দেওয়া হয়েছিল। বাকিটা হাত ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। আমি সত্যটা আবিষ্কার করতে চাই, অপরাধী চিহ্নিত করতে চাই। কে মারতে চাইবে? আপনি পাগল হয়ে গেছেন। এখানে আর থাকবো না আমি, বেশ বিরক্তি নিয়েই বলে উঠল লোলা। পুনরায় নাচ গান শুরু হতে চলল। সবাই বেশ অস্থির। বার্টন রাসেল বললেন, আপনারা যে যার জায়গায় গিয়ে বসুন, ড্রামবাদকদের সঙ্গে কথা বলে আসি। কথা শেষ করে চলে গেলেন রাসেল। কার্টার বলে উঠল, লোকটা পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, একেবারে বদ্ধ পাগল। আমিও যাচ্ছি, টনি বলল। না, তুমি যাবে না, চিৎকার করে উঠে বলল পলিন। আহ, কি হলো? উত্তেজিত পোয়ারো বলে উঠলেন। ঠিক সে রাতের মতোই নাচ গান চলছে। পলিন ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে, যা বলছি শুনুন। নিচু কণ্ঠে বললেন পোয়ারো। আবার লোলা চিৎকার করে উঠল। ঠিক সেই সুর। রাসেলই সব ব্যবস্থা করেছে। আমার গা গুলিয়ে উঠছে। একটি কালো মেয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসতে লাগলো। গায়িকার অসাধারণ সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করল। সবাই গায়িকার দিকে তাকিয়ে রইল। পরিবেশকরাও মোহিত। এরই মধ্যে একজন পরিবেশক এগিয়ে এসে শ্যাম্পেন গ্লাসে ঢেলে দিয়ে গেল। করতালিতে ফেটে পড়ল সারাটা হল। হঠাৎ আলো চলে গেল। একটু সময় পরেই পুনরায় আলো জ্বলে উঠল। বার্টন রাসেল তার টেবিলে এসে বসলেন। টনি বললেন, মেয়েটি কালো হলে হবে কি? কি সুরেলা কণ্ঠ! এ কি পলিন? লোলার আর্তচিৎকারে সবাই সচকিত হয়ে দেখল। দেখা গেল পলিন তার টেবিলে ঝুঁকে রয়েছে। লোলা পুনরায় চিৎকার করে উঠল, হায় ঈশ্বর, পলিন বেঁচে নেই। আইরিশের মতো অবস্থা হয়েছে। আপনারা যে যার জায়গায় বসুন, আমি দেখছি। পোয়ারো ব্যস্ত হয়ে বলে উঠলেন। পোয়ারো এগিয়ে গিয়ে পলিনের নাড়ি টিপে পরীক্ষা করলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠল। মুখে বিষাদের ঘন ছায়া। সকলের চোখে বিহ্বলতা। পোয়ারো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি মারা গেছেন। আমার উপস্থিতিতে এই দুঃখজনক ঘটনা ঘটল। খুনি এবার আর পালাতে পারবে না। হায় পলিন, ঠিক আইরিশের মতো তাকেও মরতে হলো, বিবর্ণ মুখে বললেন রাসেল। তারপর একটু থেমে পুনরায় বললেন, আমাকে পলিন বলেছিল সে রাতে কিছু দেখেছিল। পোয়ারো হাত বাড়িয়ে পলিনের গ্লাসটা হাতে নিয়ে শুকলেন। মাথা ঝাঁকিয়ে বললেন, একই পদ্ধতি, বিষটাও এক, সায়ানাইড। পলিনের হাত ব্যাগটা খুললেন পোয়ারো। কোনো বিষের প্যাকেট পাওয়া গেল না। পোয়ারোর চোখে মুখে চিন্তার ছাপ। বার্টন রাসেল বললেন, সুইসাইড হতেই পারে না। পোয়ারো, আপনারও তো ধারণা তাই। খুনি সুযোগ পায়নি। দ্রুত আলো জ্বলে উঠেছিল। বিষের প্যাকেট অপরাধীর পকেটেই পাওয়া যাবে, পোয়ারো বললেন। কোনো মহিলার ব্যাগেও তো থাকতে পারে। লোলার দিকে তাকিয়ে বললেন কার্টার। আপনি পাগলের মতো কথা বললেন। আমার কোনো স্বার্থ নেই ওকে মারার পেছনে। লোলা প্রতিবাদ জানালো। কার্টার তখন বললেন,
কানে এসেছে নিউ ইয়র্কে থাকার সময় থেকেই বার্টনের উপর আপনার টান। একেবারে মিথ্যে। আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সবাই চুপ। একটা কথা বলতে চাই, পোয়ারো বললেন। মিস্টার পোয়ারো, সবাইকে সার্চ করে দেখুন, রাসেল বললেন। তার আর দরকার হবে না। কেন দরকার হবে না? আমি এরকুল পোয়ারো, মনের চোখে সব দেখতে পাই, সব জেনে গেছি। মিস্টার কার্টার, আপনার বুক পকেটের প্যাকেটটা বের করুন। আমার পকেটে কিছুই নেই। বন্ধু টনি, এবার কিন্তু হাত লাগাতে হবে। কার্টার রাগে ফুঁসতে লাগলেন। তার পকেটে হাত লাগানোর আগেই তার পকেট থেকে একটা প্যাকেট বের করে আনলেন। ছোট প্যাকেটটি টনি পোয়ারোর হাতে তুলে দিয়ে বললেন, আপনার কথাই ঠিক। এ এক গভীর ষড়যন্ত্র। চিৎকার করে উঠলেন কার্টার। পোয়ারো প্যাকেটটা খুললেন, বললেন, ষড়যন্ত্র বলছেন কেন? এই তো স্পষ্ট লেখা রয়েছে, পটাশিয়াম সায়ানাইড। সব হুবহু মিলে যাচ্ছে। কার্টার, আমি জানতাম আইরিশ তোমাকে ভালোবাসত, তোমার সঙ্গে পালিয়ে যেতেও চেয়েছিল, কিন্তু তুমি তোমার কর্মজীবনের পদোন্নতির ব্যাপারে সজাগ ছিলে। কোনো দুর্নামের ভাগিদার হতে চাওনি। আইরিশ নাড়াচ্ছিল বলেই তাকে বিষ খাইয়েছিলে। তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমার এখনও বলার কিছু আছে। এরকুল পোয়ারোর চোখ অন্ধকারেও জ্বলে। এখানে আমি এসেছিলাম অপরাধের কিনারা করতে। আমাকে দেখেই কার্টার সব অনুমান করতে পারেন। নিখুঁত পরিকল্পনা ছকেছিলেন, কিন্তু পোয়ারোর চোখে ধুলো দিতে পারেননি। পলিন ওয়েদারবির কানে কানে একটু কৌশল বাতলে দিই। বুদ্ধিমতী মিস পলিন আমার কথা মতোই কাজ করেন, দারুণ অভিনয়ও করেন। মিস পলিন ওয়েদারবি, আপনি যে মারা যাননি তা দেখিয়ে দিন। পুনর্জন্ম লাভ হলো আমার, পলিন হাসি মুখে বললেন। এসব ছেলেখেলার অর্থ বুঝতে পারলাম না, উত্তেজিত রাসেল বললেন। সব বুঝিয়ে দিচ্ছি। এ সবই আমার পরিকল্পনা। হ্যাঁ, আপনার পরিকল্পনা। আলো নিভে গেলে আপনি টেবিল ছেড়ে চলে যান, তারপর ফিরেও আসেন। অন্ধকারের সুযোগে কিছু করার সুযোগ আপনার কাছে ছিল। শ্যাম্পেনের বোতল নিয়ে গ্লাসে গ্লাসে ঢালতে থাকেন। একসময় পলিনের গ্লাসে সায়ানাইড মিশিয়ে প্যাকেটটা ঢুকিয়ে দিলেন কার্টারের পকেটে। গায়িকার দিকে নজর ছিল সকলের। ওয়েটারকে কেউ লক্ষ্য করেনি। খুন করার আদর্শ পরিবেশ ছিল, পার্টির উদ্দেশ্যও তাই ছিল। কিন্তু আমি পলিনকে খুন করতে যাবই বা কেন? অর্থের জন্য। আপনার স্ত্রী পলিনকে নিয়োগ করে গেছেন, সে কথা আপনি আগেই বলেছেন। পলিনের বয়স এখন 20। 21 বছরে সাবালিকা হবেন। তার বিয়ে হলে তার সম্পত্তির হিসেব আপনাকে দিতে হবে। কিন্তু সব অর্থ তো রেসের মাঠে উড়িয়েছেন। সে কারণেই আপনার এই মতলব। আমার অনুমান নিজের স্ত্রীকেও আপনি এইভাবেই হত্যা করেছেন। ঘটনাটা বললাম, পলিনই স্থির করবে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা। আমি কেলেঙ্কারি ছড়াতে চাই না। আমি চাই ও দেশ ছেড়ে চলে যাক। বার্টন রাসেল যত তাড়াতাড়ি পারেন দেশ ছেড়ে চলে যাবেন। বিকৃত মুখে নিঃশব্দে উঠে দাঁড়ালেন বার্টন রাসেল। দাঁতে দাঁত চেপে কেবল বললেন, শয়তান গোয়েন্দা। তারপর হনহনিয়ে বেরিয়ে গেলেন। পলিন বলে উঠল, আপনি আমাকে বাঁচিয়েছেন মিস্টার পোয়ারো। শ্যাম্পেন ঢেলে ফেলে আপনিও দক্ষ অভিনেতার মতো অভিনয় করেছেন। আমার কানে কানে তাই তো বলেছিলেন আপনি। টেলিফোনটা তো আপনিই করেছিলেন। পোয়ারো জানতে চাইলেন। হ্যাঁ। আমাকেই করলেন কেন? খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বার্টন বলেছিল পার্টিতে আইরিশের স্মৃতিচারণ করবে। আমার সন্দেহ হয়েছিল কিছু একটা ঘটবে। সেটাই কারণ। বার্টনের হাবভাব বদলে গিয়েছিল। আমার অনুভূতি হয়েছিল কিছু একটা ঘটতে চলেছে। তবে আমাকে মারবার মতলব করেছিল বুঝতে পারিনি। সব বুঝলাম। তবু আমাকে কেন? লোকের মুখে কত কথা শুনেছি আপনার বিষয়ে। তাই ভাবলাম আপনাকে আনতে পারলে অপরাধ কিছু ঘটবে না। তাই ফোনে বিপদের কথা জানিয়েছিলাম। আপনার ভাবনার তারিফ করতেই হয়। তবে আপনার কণ্ঠ আমাকে আকর্ষণ করেছিল। তবে বৈচিত্র্য না থাকলে কি হবে? কণ্ঠস্বরে ভীতির ভাব ছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন ফোনের কথা আপনি এখানে অস্বীকার করেছিলেন। বাধ্য হয়ে জানাতে চাইনি আমি ফোন করেছি। পোয়ারো হেসে বললেন, আমি বুঝতে পেরেছিলাম আপনিই করেছেন। তবে এখানে এসে টেবিলে ইয়েলো আইরিশ কথাটা মিলে যেতে বুঝতে পারলাম এই কথা কেবল মিস্টার রাসেল ও আপনিই জানেন। আমি ওগুলো টেবিলে রাখার কথা বলেছিলাম। উনি বললেন টেবিলে 6 জনের জন্য নেওয়া, কিন্তু আসবে 5 জন। তখনই আমার সন্দেহ জেগেছিল। কী সন্দেহ করেছিলেন? মিস্টার কার্টারের কথা জানতাম। তার কথা ভেবেই ভয় পেয়েছিলাম। ধন্যবাদ মিস্টার পোয়ারো। মিস্টার কার্টার উঠে দাঁড়ালেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ রাতের ঘটনার কথা ভুলব না কোনো দিন।
বিদায়। কার্টার চলে যেতেই পলিন শান্ত কণ্ঠে বললেন, আমার বিশ্বাস আইরিশ আত্মহত্যা করেনি, বার্টন ওকে খুন করেছে। তাই বার্টনকে ঘৃণা করি। ওসব পুরনো কথা ছাড়ুন, বর্তমান নিয়ে ভাবুন। রাত বাড়ল ক্রমশ। পুনরায় বাজনা বাজতে শুরু করলো। এসো টনি, তোমার সঙ্গেই নাচব। সারাদিন খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, প্রিয় পলিন। ওরা দুজনে হাত ধরাধরি করে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে গেলেন। পোয়ারো লাল টেবিলে বসে রইলেন। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি লোপা আবার ফিরে আসব নতুন একটি গল্পের সাথে। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।